Uh, what about the non-Jamaat Islamists? So we're talking about Hefazat, we're talking about Islami Shashantantra Andolon, we're talking about various uh, uh, other peer-based Andolons, Khilafat, and so on. Where do you see them in so রিলিজিয়াসিটি বেড়েছে আমরা জানছি, আমরা পোলের থেকে জানতে পারছি যে জামাতের সাপোর্ট বেড়েছে। ইন্টারেস্টিংলি পোলে কিন্তু এই ছোট দলগুলির কোনো সাপোর্ট বাড়ার কোনো ইয়ে দেখা যায়নি, যদিও রিলিজিয়াসিটি বেড়েছে, উই অল এগ্রি উইথ। হু ওয়ান্টস টু গো ফার্স্ট? আতিফ, আপনি বলেন। ও, আমাকে হ্যাঁ, বললেন? বলেন। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম যে আমি একটু শুনে টুনে তারপরে বলবো। আচ্ছা, ঠিক আছে। সবাই তাই চায়। আহ এইখানে আমার আমার যেটা মনে হয় যে আমি একটু ইসে থেকে শুরু করি, যে একটু আগে যদি তাকায়, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলো, ইসলামিক যে অন্য পলিটিক্যাল পার্টিগুলো আছে, এইগুলা কিন্তু অনেক সময় জামাত ইসলামীকে চেক দেওয়ার কাজে ব্যবহৃত হয়। মানে এই পার্টিগুলো কিন্তু একদিকে অ্যালাইন, কারণ এই যে আমরা যে হেফাজতের কথা বলছি বা আমরা খেলাফতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদের কথা বলছি, এরা অনেকেই কিন্তু জামাতের পজিশনের সাথে সিগনিফিকেন্টলি ডিসএগ্রি করে অন রিলিজিয়াস গ্রাউন্ড। অনেকেই হচ্ছে গিয়ে জামাত ইসলামের যে পলিটিক্স সেটাকে রিজেক্ট করে। অনেকেই মনে করে মানে জামাতকে তো আই থিঙ্ক মোরলেস, কি বলবো আমি এটা, অযোগ্য বা হোয়াট এভার ইট ইস এটা মনে করে। So এই ভোটগুলা কিন্তু জামাতে যেত না বা ইসে যায়নি হিস্ট্রিতে। এদের একটা নিজস্ব ভোট আছে, এখন সার্ভেতে রিফ্লেক্ট হচ্ছে না কেন, এটার একাধিক কারণ হতে পারে। এক, আমরা যে আনডিসাইডেড ভোটারের যে চাঙ্ক দেখছি তার মধ্যে হয়তো একটা অংশ থাকতে পারে, সেটা একটা পসিবিলিটি। আর আরেকটা যেটা হতে পারে যে ভোট হচ্ছে সব একদিকে চলে আসতেছে, মানে এদের মধ্যে একটা অ্যালায়েন্স হওয়ার পসিবিলিটি বেড়েছে। আমার এখনো মনে হয় না, বাট দ্যাট ক্যান বি অ্যানাদার ওয়ান। আরেকটা হচ্ছে যে ওই যে আমরা বিভিন্ন ডাটা ক্রাঞ্চিং করে যেটা দেখছি যে জামাতের রিয়েল সাপোর্ট যা আমরা দেখেছি সেটা নাও হতে পারে। এবং যদি না হয় তাহলে আমরা যখন জামাতের সাপোর্ট একটু বড় করে দেখছি, তখন হয়তো ওই পার্টিকুলার ভোটকে আমরা এটার মধ্যে কাউন্ট করছি, যেটা ইভেনচুয়ালি জামাতে আসবে না, ওরা আলাদাই থাকে। মানে দেয়ার আর রিলিজিয়াস পার্টিস, তাদের রিলিজিয়াস ভিউ আছে, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে সিগনিফিকেন্টলি আলাদা। এই 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 ধরনের হচ্ছে কি ঘটনা ঘটতে পারে। বাট আমরা গত 14-15 বছরে যেটা দেখেছি, এই পার্টিগুলার কিন্তু একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। সেটা রিজন স্পেসিফিক হতে পারে। আপনি চিটাগাং এর দিকে হাটহাজারির ওইখানে একটা সিগনিফিকেন্ট চাঙ্ক অফ ভোট হেফাজতের আছে, আমরা জানি। আপনি যদি হচ্ছে গিয়ে আহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যারা বিভিন্ন সময়ে পলিটিক্সে মানে ভোটে পার্টিসিপেট করেছে, ভোটের ফল তো কন্ট্রোভার্সিয়াল, দেয়ার ওয়ার লট অফ প্রবলেমস এন্ড এভরিথিং, সেগুলো ছিল। তারপরেও যদি আপনি দেখেন, তাদের কিন্তু যে জায়গাতেই তারা দাঁড়িয়ে আছে, তারা 20, 25, 30 হাজার করে ভোট পেয়েছে। ইনফ্যাক্ট বরিশালে তো প্রবাবলি মেয়র ইস্যুতে জিতে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল। তার মানে ভোট কিন্তু আছে, মানে আসন প্রতি 1,000, 2,000 থেকে শুরু করে 25, 30, 40 হাজার ভোট আছে। আমি যদি সারা বাংলাদেশে দেখি, তাহলে সেটা 3, 4, 5% পর্যন্ত যেতে পারে বা আরো বেশিও হতে পারে। মানে আমি যদি টোটাল ইসলামিক ভোট হিসাব করি 20 থেকে 30%-এর মতো, তার মধ্যে 5 to 7%, এগেন এগুলো খুব অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে, কারণ যেহেতু ডাটা নিয়ে আমরা জাস্ট মানে হোয়াট এভার উই আর ট্রাইং টু পুল, আমরা পুল করার চেষ্টা করছি। এই ভোটটা আছে। ইম্পর্টেন্ট ব্যাপার আমরা যেটা মনে হয় যে ইলেকশনাল আউটকামের জন্য জামাত, I what I heard বা what I read in different sources, জামাত is trying to building an alliance, এদের সাথে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছে। এই অ্যালায়েন্সটা যদি জামাত করতে পারে, তাহলে কিন্তু ওই যে আমরা যে বলছি না যে জামাতের ভোট বাড়ছে বাড়ছে বাড়ছে, 20, 25, 30, এই অ্যালায়েন্স যদি তারা সাকসেসফুলি করতে পারে, এই ভোটগুলা এইখানে আসে। অন দি আদার হ্যান্ড, তারা যদি অ্যালায়েন্স করতে ব্যর্থ হয়, তাহলে দের ইজ এ প্রিটি গুড পসিবিলিটি এই পার্টিগুলো আবারও অতীতের মতো, যেমন জামাতের ডোমিনেন্সকে একটা চেক হিসেবে কাজ করেছে, সেইভাবে কাজ করতে পারে জামাতের। তার মানে জামাতের ভোট 30%-এর কাছাকাছি থেকে মানে 18 to 20%-এ আসা, এটা অনেকটাই ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে জামাত এদের সাথে অ্যালায়েন্স করতে পারবে কি পারবে না। এখন পর্যন্ত কোনো পরিষ্কার ইন্ডিকেশন আমরা দেখছি না, কিন্তু বিভিন্ন মানে অনেক সময় যেটা হয় যে ডিল ঘাটতে ঘাটতে তো অনেক সময় বিভিন্ন ওয়াজের বক্তব্য চলে আসে।
তো ওই গালিগালাজ কিন্তু এখনো অব্যাহত, মানে জামাত এবং অন্যান্য ইসের প্রতি এই ওয়াজকারীদের গালিগালাজ কিন্তু এখনো অব্যাহত, সেটা কিন্তু বন্ধ হয়। এবং তাদের যে বিবমিশা, তাদের যে হেট্রেড, নট অনলি ফর ইউনো মানে আওয়ামী লীগ অর দি লিবারাল ফোর্সেস অর বিভিন্ন অ্যাক্টর, যে হেট্রেড তাদের হচ্ছে গিয়ে জামাতের প্রতি, সেটা কিন্তু এখনো আছে। সো ওই অ্যালায়েন্স বিল্ড করাটা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো এইটাই হচ্ছে গিয়ে আমার ধারণা। Shafiq, you are taking notes. হ্যাঁ, এখানে হ্যাঁ বাংলাদেশের আমাদের মানে যারা লিবারাল সেকুলারদের জন্য অবশ্যই একটা নাইটমেয়ার সিনারি হবে যদি জামাত সাকসেসফুলি এই মানে এই ছোট ইসলামিক দলগুলো বা অন্যান্য দিকের একটা রিয়েলি একটা অ্যালায়েন্স করতে পারে। কারণ আমরা দেখছি যে ভোটের ভোটের ইয়েতে এটা অবশ্যই একটা উইন উইন সিচুয়েশন তাদের জন্য। দে উইল এনহ্যান্স ইচ আদার, এবং এটা আসিফ যেমন বললো এটা 30% ছেড়ে যেতে পারে, 30-35 বলা যায় না এটা সিলিং কোথায়। কিন্তু ফরচুনেটলি মানে একটা বলেন না যে একটা জিনিস যে তারা মানুষ মানে কাছাকাছি এদের মধ্যে ডিভিশন যত বেশি মানে ইউ আর মোর এগেইনস্ট দ্য নিয়ার এনিমি দেন দ্য ফার এনিমি মানে। এবং মানে সেই এই কারণেই মানে যারা ইসলামিক দলগুলো করে তাদের মধ্যে থেকে এটা তাদের মধ্যে ডিভিশন গুলা বড়ই প্রবল, মানে বিভিন্ন মানে স্মল থিং অথবা তাদের কাছে অবশ্যই এগুলো বিগ থিং, এগুলো নিয়ে তাদের মধ্যে যে প্রবল ডিভিশন এটা হয়তো প্রিভেল করবে আমার মনে হয়। কারণ এখন পর্যন্ত মানে এরকম কোনো দেখা যায়নি। বাংলাদেশ তো আর ওরকম সোসাইটি না যেখানকার লোকজন মানে খুব স্ট্র্যাটেজিক্যালি খুব সিক্রেটলি ওভাবে কাজ করতে পারে। সুতরাং আমরা বাইরে থেকে যা দেখি মোটামুটি যে পার্টিকুলার মধ্যে অ্যালায়েন্স হচ্ছে কিনা এগুলো তো তাদের রেটোরিক তাদের পাবলিক আউট অ্যাক্টিভিটি থেকেই দেখা যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে তাদের মধ্যে যে বিভিন্ন রকম ডিভিশন আছে, সেই মানে মাদ্রাসা পড়ানোর সিস্টেম হতে শুরু করে থিওলজিক্যাল ডিভিশন মানে কে কোনটা করবে বা অন্যান্য হিস্টোরিক্যাল ডিভিশন, এগুলো আমার মনে হয় প্রিভেল করবে এবং এটা বিএনপি কে পার্টিকুলারলি মানে সুযোগ দিবে তাদের মধ্যে ফ্র্যাকচার করে একটা সাইজেবল অংশকে নিজেদের মধ্যে নিয়ে আসতে এবং সেই অনুযায়ী করতে। এর ফলে নেক্সট পার্লামেন্টের রূপটা কিরকম নেবে ওইটা পরে রাখলাম আমরা, যে কারণ তাদের ভয়েস বাড়বে, মানে বিএনপির সাথে অ্যালায়েন্স করলেও তাদের ভয়েস বাড়বে এবং জামাতের সাথে করলে তো আরো অবশ্যই বাড়বেই। নেক্সট পার্লামেন্টে কি হবে, দেশের লেজিসলেটিভ ফিউচারটা কি হবে, ওইটা পরে আমরা আলোচনা করছি। আর এখানে হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার যে এটা অনস্বীকার্য যে বাংলাদেশে এই মুহূর্তে মিডিয়াতে বা পাবলিক পারসেপশনে এই যে যারা প্রিচার যারা আছে আজহারি এবং অন্যান্য এই আমাদের ইনোভেশন পোলেও এটা দেখা যাচ্ছে তাদের ম্যাসিভ ইনফ্লুয়েন্স আছে। সুতরাং দে উইল বি এ ভেরি সট আফটার অ্যাসেট যে এরা কার পক্ষে বলে। এবং মানে মানে কি বলবো মানে অর্থ সম্মান যাই বলেন না কেন দে উইল হ্যাভ ম্যাসিভ অফার্স টু টিল্ট পাবলিক অপিনিয়ন ওয়ান ওয়ে অ্যানাদার এভাবে করার জন্য। সুতরাং এই এফেক্টটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা এই পপুলার যারা প্রিচার আছেন, পপুলার যারা ওয়াচ করে আছেন, মানে তারা ইউটিউবার বা আছেন যারা এই ধর্মীয় করেন, তারা কোন দিকে যাচ্ছে আর কি। আর হ্যাঁ So মানে one point to note there, Shafiq, is that uh, a lot of the non-Jamaat preachers and Islamists are also traditionally very transactional. Particularly যারা কওমি মাদ্রাসা থেকে এসেছেন, they are um, হ্যাঁ যে basically the political alliance অথবা social alliance and whichever way, and I don't mean it in a judgmental way, right? Absolutely. They're very pragmatic and transactional people. জাস্ট টু অ্যাড টু দ্যাট, যে মনে মনে আছে নিশ্চয়ই যে ওই যে 2007-08-এর সময় আওয়ামী লীগের তখন সাধারণ সম্পাদক যিনি ছিলেন, উনিও কিন্তু একটা চুক্তি করেছিলেন যেখানে ছিল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2008-এর পরে তারা কোরআন সুন্নাহ বিরোধী বা শরিয়া বিরোধী হচ্ছে গিয়ে কোনো আইন করবে না। তো ওই ধরনের 2008 না 2006 111 এর আগে, সরি, বাট রাইট, এক্স্যাক্টলি একটা চুক্তি করেছিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগ প্রমিস করছে যে এরকম যে তারা বেসিক্যালি মানে এফেক্টিভলি আর কি যে হেফাজতের যে ধরনের দাবি সেরকমই আর কি, যে কোরআন সুন্নাহ রাইট, নিয়ে হবে না, রাসূলের করা হবে না, মানে হ্যাঁ, হ্যাঁ। মানে ডিফ্যাক্টো ব্লাসফেমি টাইপের আর কি যে সেরকম। হ্যাঁ তো ওই তারপরে ধরনের ট্রান্সাকশনাল প্রমিসে এদেরকে ইসে মানে এগেইন নট বিং জাজমেন্টাল বাট দ্যাটস হ্যাঁ হাউ দে রান মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, এখানে মানে অবশ্যই যে আমরা জ্যোতি যেমন বললো যে তারা প্র্যাগমেটিক এবং ট্রানজাকশনাল, ঠিক আছে, ট্রানজাকশনাল কথাটা একটু খারাপ শোনায় হয়তো, কিন্তু তাদের প্র্যাগমেটিক মানে উই হোপ দে আর বিং প্র্যাগমেটিক, নট বিং আইডিয়ালিস্টিক। কারণ এখানে ভয়ের ব্যাপারটা হলো ওটাই যে ওরা যদি নিজেদের ডিভিশন অতিক্রম করে কোন একটা গ্রেটার পারপাসে নিজেকে ইউনিফাই করতে পারে, মানে সেটা মানে আমাদের সমাজের অন্যান্য যারা আছে তাদের জন্য অবশ্যই ভয়ের ব্যাপার। সুতরাং আশা করি তারা হয়তো প্র্যাগমেটিকই থাকবে, ট্রানজাকশনালি থাকবে। বাট এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই যে তারা এরকম এটা চেঞ্জ শরীফ করবে। ভাই, দ্যাট ক্যান গো বোথ ওয়েজ, রাইট? প্র্যাগমেটিসিজম তো হচ্ছে গিয়ে জামাতের সাথে অ্যালায়েন্স করাটাকেও ইয়া করতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক, এটা কিন্তু এটা ঠিক। হ্যাঁ, জামাতের সাথে ওটা ওটা প্র্যাগমেটিক এবং মানে আইডিওলজিক্যাল। তবে হ্যাঁ, এটা ঠিক মানে মানে এই আশা করি বা তাদের যে ইন্টারনাল ডিভিশনগুলো তারা যেভাবে কথা বলে নিজেদেরকে ইয়ে করে, যে যে এখন কারণ একটা একটা তো অ্যানেকডোট তো জ্যোতি বা অন্য প্রায়ই বলে যে বায়তুল মোকাররমের 5ই আগস্টের পরে বায়তুল মোকাররমের খতিব পালায় গেছে। এরকম দুনিয়ায় কোথায় হয়েছে যে রিলিজিয়াস মানে আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি পালায় গেছে মানে এ করার এক্স্যাক্টলি। পরে, এরকম একটা ঘটনা। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আর্চ বিশপ ক্যান্টারবেরি বা বায়তুল মোকাররমের খতিব পালাইছে কেন, কারণ সে কিন্তু আমার মনে হয় না সে ভয় করছে ইয়েদেরকে, মানে সেই ছাত্রদেরকে বা এদেরকে। সে ভয় করছে যে কারণ একদিন আওয়ামী লীগের আন্ডারে ছিল, এবং মানে এই যে ইসলামিক বিভিন্ন ফ্যাকশন আছে মানে তার উপর যে খেপা, এদের মধ্যে কে যে কোন কি করে, I think he feared those Islamic factions more than like এই ছাত্র জনতা বা এদের কাছে কারো কাছে। সুতরাং মানে এদের মধ্যে যে অনেক ভয়ের ব্যাপার আছে, অনেক রকম ডিভিশন আছে, মানে এটা একটা অবশ্যই একটা মানে দেখার ব্যাপার, এবং মানে ইটস এ স্টোরি ইন প্রোগ্রেস, এটাই বলতে চাচ্ছি। গালিব। যেহেতু ইলেকট্রাল পলিটিক্স নিয়ে কথা হচ্ছে, আহ, যদি আমরা ধরে নিই যে ধরে নিই বছরের শেষ নাগাদ ইলেকশন হচ্ছে এবং সেটা বিএনপি এখন বেশ পুশ করছে সেই এজেন্ডা, হয়তো ডক্টর ইউনূস যেটা বলছেন যে মিনিমাল রিফর্ম এন্ড কুইক ইলেকশন, তাহলে মাঠে ধরেন আপনার 10, 12, 15, 20% যাই ভোট থাক, ভোটের অসংখ্য সেন্টারে পোলিং এজেন্ট বসিয়ে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেই সেন্টারকে সিকিউর রেখে ব্যালট কাস্ট করিয়ে গুনে এনে এটাকে ফলাফল নিয়ে আসা, ইটস অ্যানাদার লজিস্টিক্যাল কাইন্ড অফ চ্যালেঞ্জ, এবং যেটাতে জামাতের পক্ষে 25, 30, 40টার বেশি সিটে বিএনপির সাথে কাউন্টার করা সম্ভব না। এবং অনেক ক্ষেত্রে সেটার মধ্যে বিভিন্ন পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা যোগ দেবে বিএনপির সাথে এই ডিলে, যে আমরা টাকা পয়সা দিব, আমাদের ব্যবসা বাণিজ্যের শেয়ার দিব, তোমরা আমাকে সিকিউর রাখবা, তোমরা সংসদে যাও বা তোমরা রাজনীতির ভাগ নাও। এবং সেখানে যখন বিএনপি এবং আওয়ামী লীগের ক্যাডার শক্তি একসাথে মিলবে, এই ধরনের অনেক ক্যাডার শক্তি মাসল পাওয়ার তো ভাড়ায় পাওয়া যায়, এবং যারা আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হয়ে কাজ করতে তাদের অনেকে বিএনপি ক্যান্ডিডেটদের সাথে ভিড়ে যাবে। সো ওইখানে বিএনপির লোকজন, আমার মনে হয় না যে আহ, যদি আমরা দেখি যে ডক্টর ইউনূস দাবি মেনে নিয়ে ইলেকশন দিয়েছেন এবং প্রশাসন, পুলিশ এবং আর্মি জানে যে কালকে রেজাল্ট ঘোষণা হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসছে এবং এই ফাঁকে শত শত সেন্টার বিএনপি লোকজন দখল করে নিচ্ছে, এটা মাঠে ঢাকা থেকে ঠেকানো সম্ভব হবে না। ওই ওই চেক এন্ড ব্যালেন্স নাই। এটা একমাত্র তখনই সম্ভব হয়েছিল বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা মাঠে সমশক্তির দল একে অপরকে চেক এন্ড ব্যালেন্স মাসল পাওয়ারে এনশিওর করতো, এবং পুলিশ এবং প্রশাসন তখন কিছুটা নিউট্রাল থাকতো। সো ওই আঙ্গিকে আমার কাছে এই আমার মনে হয় এই রিয়েলিটি জামাতও জানে। এবং ইভেন তারেক রহমান যদি ঢাকা থেকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা জামাতকে 50টা আসন ছেড়ে দিচ্ছি, ওখানে আমাদের লোকজন কেউ বাধাবিঘ্ন করবে না, অনেক বিদ্রোহী ক্যান্ডিডেট হবে যে যারা তারেক রহমানের ডিরেকশন না মেনে মাঠে সেন্টার দখল করে রেজাল্ট নিজের হাতে নিয়ে আসবে, এবং তাদের হয়তো লোকালি, এবং এটা আপনি ধরেন গত আওয়ামী লীগের অনেক বিদ্রোহী ক্যান্ডিডেট এরকম আমরা দেখেছি যে সেন্ট্রাল কমান্ডের কিছু মানে নেই, শেখ হাসিনার কথাও শোনে না, ওবায়দুল কাদের কথা শোনে না, কারণ তাদের মাঠে শক্তি আছে এবং এই ঘটনাটা ঘটবে। তো এক্ষেত্রে যেটা ওই অন্যান্য যে দলগুলি হেফাজত, চরমোনাই, অথবা অন্যান্য ধরেন আমাদের এই খেলাফত মজলিস ইত্যাদি বিভিন্ন পকেটে আছে, তারা আমার কাছে মনে হয় যে এরকম পরিস্থিতি দেখলে জামাতের সাথে যাওয়ার বদলে বিএনপির সাথে যাবে, কারণ সেক্ষেত্রে তারা একটা ইন্স্যুরেন্স পাবে যে এই সিটগুলি মনে হয় জামাতের হয়ে অ্যালায়েন্স হয়ে বিএনপির সাথে কন্টেস্ট করার চেয়ে বিএনপির পার্ট হয়ে তাদের জন্য সিকিউরিটিটা বেশি হবে। সো সেইখানে তারা একটা, দুইটা, তিনটা সিট নিয়ে হয়তো খুশি থাকবে। আর কিছু ক্ষেত্রে তারা যদি একটা আপার হাউস হয় এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, বিএনপি এটাও কমিট করতে পারে যে তুমি মাঠে জিতে আসতে না পারলেও তোমার দুই একজন শীর্ষ নেতাকে আমরা আপার হাউসে জায়গা দিব। তো ওই ওই ধরনের ট্রানজেকশনও
এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর এই অ্যালায়েন্স গুলি একসাথে মিলবে না কেন, এটার ধরেন আরেকটা সাম্প্রতিক চিহ্ন আমি দেখি তাবলিগ পন্থীদের যে বিবাদ, এখন এটা তো খুনাখুনিতে রূপ নিয়েছে। হ্যাঁ, তো এরা ছিল ইসলামিস্ট ফ্যাকশনের মধ্যে সবচেয়ে কাইন্ড অফ শান্তিপ্রিয় এবং কম সংঘাতপূর্ণ বলয়। তো সেই বলয়গুলি এখন রক্তাক্ত এবং ভায়োলেন্ট সংঘর্ষের দিকে চলে যাচ্ছে। এবং আহ আমার কাছে মনে হয় না যে হেফাজতপন্থীরা, কারণ এরা এক একটা পকেটে তাদের একটা পলিটিক্যাল ইকোনমি অফ দেয়ার রিলিজিয়াস বিজনেস আছে তাদের, তারা যে মাদ্রাসা চালায়, প্রতিষ্ঠান চালায়, অথবা পীরদের যে দরগাগুলি, ধরেন আপনি চরমোনাই পীরের ক্ষেত্রে যদি বলেন, বা এইরকম যে পকেটগুলি আছে, তো ওই জায়গাগুলি তো তারা যদি জামাতের সাথে অ্যালায়েন্সে যায়, জামাত ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠে, জামাত ক্রমাগত ওই ব্যবসাগুলি, ওই শিক্ষায়তনগুলি, ওই রাজনীতিগুলি দখলে নেওয়ার জন্য এগিয়ে যাবে। তো এটা চিরকালই এরা রেজিস্ট করে টিকে থেকেছে এইভাবে। এবং এখানে খুব আদর্শিক একটা তীব্র বিরোধ আছে, কারণ জামাতে ইসলামীর অধিকাংশ নেতাকর্মী বিশ্বাস করে না যে চরমোনাই পীর আসলে মানে হালাল কিছু, মানে তাকে বিদাতি এবং ধর্মচ্যুত বলেই তারা চিন্তা করে। ওইটা স্পিরিচুয়ালি ভেরি স্ট্রং সেন্টিমেন্ট ইজ দেয়ার। সো জামাত ক্রমাগত শক্তিশালী হওয়া মানে এই বলয়গুলি ক্রমাগত আরো ক্ষীয়মান এবং দুর্বল হতে থাকা। তো এখানে আমি সম্ভাবনাটা বেশি দেখি যে তারা গ্রাজুয়ালি বিএনপির সাথে অ্যালায়েন্সের দিকে যাবে। সো এখানে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ নোটিসড ইট, যে আপনার দের ওয়াজ দিস ইয়ে আর কি, যে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম যে বিএনপিকে কেন ইয়ে করা, বিএনপি তো তারা তো শরিয়াতে বিশ্বাস করে না, তারা তো ইসলামী শাসন চায় না। সো দ্য রেসপন্স ওয়াজ যে মানে মানে বলা হচ্ছে আর কি যে বিএনপি চায় না, আওয়ামী লীগও চাইতো না, তাইলে পরে হাউ ইজ বিএনপি বেটার দেন আওয়ামী লীগ? হ্যাঁ, এবং উত্তরটা ছিল হচ্ছে যে আবুল আহাব আর আবু তালেব তো দুজনেই কাফের ছিল। হ্যাঁ, but they are not the same, right? So Abu Lahab was a traitor. Abu Talib was, a benign figure in the pre-Islamic year আর কি। উনি মুসলিম ছিল না বিকজ প্রফেট তখনও ইয়ে হয়নি, বাট আবু তালেব, তো বিএনপি হচ্ছে আবু তালেব আর আওয়ামী লীগ হচ্ছে আবু লাহাব। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন আর কি, যে এরকম যে যে মানে দেয়ার আর বিএনপি ইজ কোর্টিং দেম অ্যান্ড দে আর ওপেন টু বিং কোর্টেড। সো গালিব যেটা বললেন সেটার সাথে একো করে আমি ইয়ে করছি আর কি। একটু জাস্ট আমি এখানে আমার কাছে মনে হয় যে আরো দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এনসিপি যদি শেষ পর্যন্ত একটু ফোর্স হিসেবে দাঁড়ায়, সে আসলে কার ভোট কাটবে, বা সে যদি হচ্ছে গিয়ে যেহেতু তার একটু মানে রাইট উইং একটু এলিজিয়েন্স তো এনসিপির আছে, তো সেইটা দিয়ে হচ্ছে গিয়ে এদের সাথে সে ট্রানজাকশনে যায় কিনা, যেটা ওই ভোটকে ভাগ করতে পারে ইসলামিক ভোট গুলাকে, সেটা একটা পসিবিলিটি। সেটা সেটা কোন দিকে যায় আমরা জানি না। সো দ্যাট উইল বি অ্যান ইন্টারেস্টিং। সেকেন্ড থিং যেটা আমরা, হোয়াট অ্যাবাউট তারেক জিয়া এফেক্ট বা তারেক রহমান এফেক্ট? ইলেকশন যখনই হোক, at one point Tariq Rahman will come to Bangladesh, and when he comes to Bangladesh, তাহলে রুরাল থেকেও যে পরিমাণ মানে ইট উইল মানে he is the only charismatic leader left right now, so there will be a huge uproar, there is a huge realignment তখন আরেকটা হবে। এবং যেটা যদি ইলেকশনের যত কাছাকাছি হবে, দ্যাট উইল বি বেটার ফর বিএনপি, কারণ তখন এই যারা থার্ড পার্টি অপশনের কথা একটু হলেও চিন্তা করছেন, যারা এটা করছেন, যে মানে বাংলাদেশের মানুষ যেটা হয়, একটা গণজোয়ার যখন আসে সব ভোট কিন্তু একই দিকে চলে যায়। So that will also probably play an important role ইলেকশনের সময় আর কি। Absolutely, অন and this টপ অফ probably দ্যাট, also শাহান ভাই, explains. যদি হ্যাঁ, সরি, বলেন। জাস্ট জাস্ট টু অ্যাড, যে খালেদা জিয়া যদি সুস্থ হন এবং মাঠে একটু ক্যাম্পেইনে মানে গিয়ে হাত নেড়ে জনতাকে অভিবাদন করেন, সে দ্যাট উইল বি অ্যানাদার dimension and a charismatic factor as well. Absolutely. And this also probably explains one reason why Tariq Rahman is not back in the country yet, because এখন এসে ইলেকশন যদি ডিসেম্বরে হয় আর উনি যদি এপ্রিলে চলে আসেন, 8 মাস ধরে জোয়ার রাখাটা অনেক বেশি ডিফিকাল্ট। ইলেকশন যদি জুন মাসে হয় আর আপনি এপ্রিলে আসেন, 3 মাসের জোয়ার, দ্যাট প্রবাবলি ইউনো কুড বি মাচ অ্যাবাউট জামাত। অ্যান্ড জামাত ওয়াজ ভেরি মাচ আমাদের ওই লাল বৃত্তের মধ্যে। রিমেম্বার যে আমরা যে 4 কোয়াড্র্যান্ট দেখেছিলাম, সার্কেলের ভিতরে যারা, তারা ইলেকট্রাল পলিটিক্স। তো জামাত ইজ ভেরি মাচ উইদিন দ্যাট। Then we talked about various Qawmi and various peers and other Islamist groups. তাদের অনেকে ওই ইলেকট্রাল পলিটিক্সের মধ্যে, বাট অনেকে আবার পলিটিক্সে না, যেমন তবলিগিরা, তারা আসলে রাজনীতির মধ্যেই না, ইলেকট্রাল অর আদারওয়াইজ। এখন আমরা ফোকাসটা স্লাইটলি চেঞ্জ করি। দেয়ার আর আদার এলিমেন্টস যারা হয়তো ওই লাল দাগের বাইরে, ইন দ্য সেন্স যে তারা ইলেকট্রাল পলিটিক্সের মধ্যেই নেই।
যেমন ইলেকট্রাল পলিটিক্স নেই ইন দ্য সেন্স যেরকম যে তারা এই মুহূর্তে তাদের কোনো দল নেই বা তারা ইলেকশন ক্যাম্পেইন করছে না, কিন্তু পলিটিক্সে তারা ডেফিনেটলি ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স। সো একজন হয়তো মাহমুদুর রহমান, হি ইজ অ্যান আইকন অন দ্য রাইট। বিএনপির ভিতরেও অনেকে তাকে তার স্ট্রাইডেন্ট অ্যান্টি ইন্ডিয়ান ভিউজ অ্যান্ড অ্যান্টি আওয়ামী লীগ ভিউজের জন্য অনেকেই শ্রদ্ধা করে ইয়ে করে আর কি। বাট দের ইজ এ স্পেকুলেশন যে মাহমুদুর রহমান আন্ডার হিজ আমব্রেলা ভ্যারিয়াস রাইট উইং ফোর্সেস, সেটা জামাত or non-Jamaat Islamists or NCP or even BNPর রাইট উইং could unify। এখন সেটা কিভাবে হবে সেটা আমরা জানি না, অ্যান্ড দিস ইজ এ স্পেকুলেশন। সো দিস ইজ একটা একটা জিনিস। সো আই উড সিক ইউর ভিউজ অন দ্যাট। এই স্পেকুলেশনটা নিয়ে আপনাদের কি মত, যে একটা গ্র্যান্ড রাইট উইং অ্যালায়েন্স আন্ডার দি, ইফ নট দ্য লিডারশিপ, আন্ডার হিজ গাইডেন্স, আন্ডার হিজ আমব্রেলা। একসময় যেরকম মাওলানা ভাসানীর নিচে প্রচুর বামপন্থী সব ফ্যাকশনস গুলি ছিল, সবাই মৌলানাকে তাদের নেতা মানত, সামথিং লাইক দ্যাট। সো আই সিক ইউর ভিউজ। এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অথবা রিলেটেড বাট ডিফারেন্ট। সেটা হচ্ছে যে উই নো যে দের আর পপুলার ইউটিউবার্স, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার অ্যান্ড সো অন, অ্যান্ড they have been peddling various messages যেটা um, এখান থেকে তো কনসিস্টেন্সি বার করা মুশকিল, কিন্তু তারপরে কিছু কমন থিমস ইমার্জ। একটা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লব অসমাপ্ত অথবা বেহাত হয়ে যাচ্ছে, জেনারেল ওয়াকার বিট্রে করছেন, অথবা দিস ফিয়ার অফ চুপ্পু, প্রেসিডেন্ট চুপ্পু উনি হাসিনাকে ফেরত নিয়ে আসবেন, অথবা দের আর এলিমেন্টস ইন দ্য গভর্নমেন্ট অথবা বিএনপি যারা ইন্ডিয়ার সাথে অ্যালাইন্ড হয়ে গেছে। সো দিজ আর দ্য মেসেজেস এট দ্য পুশ, দে পুশ ফর অ্যাকশনস। তাদের একটা কমন কমন অ্যাক্টিভিটি হচ্ছে সোকল্ড জিয়াফত অ্যান্ড গরু জবাই। সেটা প্রথম আলো অ্যান্ড ডেইলি স্টার, এরা ভারতের দালাল, এদের অফিসের সামনে গিয়ে আপনি গরু জবাই করবেন। অথবা মোর রিসেন্টলি যেটা ইয়ে হচ্ছে, যেরকম যে পয়লা বৈশাখ যেভাবে পয়লা বৈশাখে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা ভারতীয় আগ্রাসন, কাজেই বটমূলে গিয়ে ওখানে 100টা গরু জবাই করতে হবে, অ্যান্ড সো অন। তো দে আর নট ইন ইলেকট্রাল পলিটিক্স, বাট দে আর ইন রাইট উইং পলিটিক্স, সো দে আর ইন এ রাইট উইং পলিটিক্যাল স্ফিয়ার। আবার এদের এইসব যেসব অ্যাকশনে যারা আসে, যেসব মানে এই স্পেসিফিক গরু জবাই টাইপের যেসব অ্যাক্টিভিটিস হয়, সেখানে যারা আসে তাদের মধ্যে অনেকে আবার তাদের ভিউজ যদি দেখা যায়, অ্যানালাইজ করে দেখা যায়, কন্টেন্ট দিয়ে দেখা যায় যে দে আর স্ট্রাইডেন্টলি জিহাদি, right? Then and they call for violent overthrow of the existing state and sort of violent jihad, right? So there is this Mahmudur Rahman element and a grand Islamist alliance. There is this YouTubers, Pinaki and others, Tader element. And then there are all these more nefarious figures যারা অ্যাকচুয়ালি তাদের ভায়োলেন্ট হিস্ট্রি আছে বা ভায়োলেন্ট ইনক্লিনেশনস আছে। How do you see them and how do you see their impact in Bangladesh? আসিফ পরে আসবে, বিকজ আসিফ গতবার প্রথমে গিয়েছে। সো মেবি শফিক তুমি শুরু করো। আচ্ছা, আহ, আহ, আমি ওদের ইনফ্লুয়েন্সটা নিয়ে প্রথমে স্পেসিফিকে এখন যাচ্ছি না, আমি একটু অ্যাবস্ট্রাক্টে যাচ্ছি, মানে অ্যাবস্ট্রাক্টে এ করার জন্য চিন্তা করছি আর কি, মানে এটা আমি সবসময় করি। মানে এটাকে আমার আমার কাছে সিচুয়েশনটা কিছুটা মনে হয় নট ইন স্পেসিফিক ওয়ে বাট জাস্ট লাইক ওভারঅল মিলিউ, মানে ওভারঅল এনভায়রনমেন্টটাকে, এটাকে মনে হয় ইমিডিয়েট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে, মানে ডিফিটেড জার্মানির যে মানে প্রি ভাইমার জার্মানি ওই সময়টায়, মানে ওই সময়টায় কি হয়েছিল, কাইজার একদিন পরে জার্মানির হোয়েনজলান্ড ডাইনাস্টির কাইজার পতিত হয়েছে, কাইজার চলে গেছে, সৈন্যরা ব্যাক করছে ফ্রন্ট লাইন থেকে, লেফটিস্ট কমিউনিস্ট মানে বিভিন্ন ফ্যাকশন। ওই সময়কার লিটারেচার যদি পড়েন বার্লিন বা অন্যান্য শহরে, there was like a lot of factions, lot of group of people, all of them uniting together, lot of them grouping together, and all of them had big plans। মানে অনেকে যে নতুন যে গভর্নমেন্ট হয়েছে ভাইমার যে এই সরকার, তাকে ট্রেইটর বলছে, কেউ আবার তাকে সাপোর্ট করছে, লিবারাল, কমিউনিস্ট, এবং অফকোর্স যে ফার রাইট, মানে হিটলারের জীবন যদি পড়েন ওই সময়টায়, সে কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে এভাবে
মানে যে বিয়ার হল বলা হতো আর কি, মানে ওদের সেই সময়কার তো ইন্টারনেট ছিল না, সেই সময় ছিল ক্যাফেটেরিয়া এবং বিয়ার হল গুলোই ছিল সেই সময়কার মানে সোশ্যাল মিডিয়া আর কি। এই সকলে গ্রুপিং করে করে তারা সবাই ভবিষ্যৎ রাষ্ট্র দখল করার প্ল্যান করছিল, করছিল। তো এই সময়টা আমার বাংলাদেশে মনে হচ্ছে যে একটা কারেন্ট এনভায়রনমেন্ট, যে কারেন্টলি এক্স্যাক্টলি যদিও একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইটস এ কাইন্ড অফ নন গভর্নমেন্ট ইন ওয়ান ওয়ে, যে এটা ঠিক যেভাবে একটা ওইভাবে অথরিটি নেই। সুতরাং এটা একটা এমন একটা পরিবেশ যে এভরিবাডি ইজ গভর্নমেন্ট নাও, এভরিবাডি হ্যাজ পাওয়ার। মানে এখন পিপল এবং গ্রুপস এর এত পাওয়ার এই সময় আর কখনো ছিল না। তো এই সময়টা আমার মনে হয় যে এই বিভিন্ন গ্রুপগুলা, তারা যারা বলছেন যারা নন পলিটিক্যাল গ্রুপ, মানে তারা মনে করছে যে এটা তাদের জন্য বেস্ট সময় টু ইনক্রিজ দেয়ার ইনফ্লুয়েন্স, ইনক্রিজ দেয়ার মানে তাদের এক ইনফ্লুয়েন্স এবং পলিসি মেকিং কে ইয়ে করার জন্য। সুতরাং মানে তারা তাদের যতদূর সম্ভব তাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করতেছে এবং এই কারেন্ট সময়টাকে প্রলম্বিত করার জন্য। মানে এটাই আমার কাছে একটা মনে হয় যে এদের মেইন এজেন্ডা হলো যে বর্তমান সময়টাকে কন্টিনিউ করা এবং যতদূর সম্ভব নিজের আইডিওলজি বা অন্য যেটাই বলেন এটাকে আরো সুসংহত করা। কিন্তু মানে এটা আইডিওলজিক্যাল প্রশ্ন বড় আসছে, আমি এখন জাস্ট শুধু সিম্পল একেবারে পার্সোনাল ইন্টারেস্ট এবং অন্যই দেখছি যে সিন্স দে আর কিংস নাও, অল মিনি কিংস অথবা ওয়ারলর্ডস আর এনিথিং ইউ ক্যান গেস, লাইক তাদের গ্রুপগুলো দে ওয়ান্ট টু কন্টিনিউ দিস সিচুয়েশন, এটা তাদের মেইন মোটিভেশন। And they know that as soon as an election is had, this is they will stop being kings because yeah. Okay. গালিব, আসিফ, কে বলবেন? আহ, আচ্ছা, আমি তাহলে কিছুটা অ্যাড করি। আমার কাছে ভয় আছে যে এটা শুধু এখানে ইলেকশন বা এরপরে যদি একটা পার্লামেন্টারি ট্রেনে আমরা আবার উঠতে পারি এখানে যে শেষ হবে তা না। কারণ ধরেন আগামী 5 বছরে বিএনপি খুব ভালো ভালো সুশাসন দিতে পারলো না, অথবা অর্থনীতির যে অবস্থা সেটা নানান কারণে, কারণ সবকিছু তো আর আমাদের হাতে নাই, গ্লোবাল এক্সটার্নাল ফ্যাক্টরও অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে। তো সেইটা থেকে উত্তরণ হলো না। তো And not only that, আমাদের also আমাদের history is absolutely clear that nobody is re-elected in Bangladesh in a free and fair election ever. এক্স্যাক্টলি। এবং একই সাথে যেটা হচ্ছে যে এরকম বড় একটা গণ অভ্যুত্থান বা তরুণদের অনেকে এটাকে বিপ্লব বলেন, তো সেটার পরে অনেক কিছু না পাওয়ার একটা হতাশা তৈরি হয়। যেমন এখন যে রিফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এর অনেক কিছুই যদি বাস্তবে রূপায়িত না হয় তখন এই ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র যারা এই আন্দোলনে দেখেছে যে তাদের বন্ধুরা মারা গেছে বা আহত হয়েছে, তো তারা হতাশ হবে এবং তাদের অনেকে হয়তো আবার পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং প্রসেস এটার উপরে আশা হারিয়ে ফেলা শুরু করতে পারে যে এসব দিয়ে হবে না। এবং এরকম একটা ওয়েভ কিন্তু সিক্সটিজে, সেভেন্টিজে আমরা দেখেছি বিশ্বের তৃতীয় বিশ্বের নানা দেশ জুড়ে, যেখানে কমিউনিস্ট সর্বহারা নকশাল এই এই ধরনের রাষ্ট্রযন্ত্রের বর্তমান কাঠামোকে ছুঁড়ে ফেলে নতুন কিছু একটা শুরু করার প্রবণতা। তো এবং এই ক্যাওস গুলো একটা একটাকে রিইনফোর্স করতে থাকে। তো এটা সো আমি এটাকে শুধু এই 1 বছর বা নির্বাচন পূর্ববর্তী ভয় হিসেবে দেখিনি, এটাকে একটা দীর্ঘমেয়াদে হতাশায় রূপ নিতে পারে, হতাশা থেকে একটা আগুনেও রূপ নিতে পারে। কারণ আমরা এখন দেখছি যে খোলাখুলি আবার হিজবুত তাহরীরের মিছিল হচ্ছে। ঢাকা থেকে শুনছি যে তাদের রিক্রুটমেন্ট বাড়ছে এবং সেটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির আরবান স্টুডেন্ট বলয়ে তারা এক্সপান্ড করছে। তো এই সব মিলেমিশে এই বারুদ কোন দিকে যায় এটা মানে, কারণ ইভেন খুব ছোট একটা গ্রুপই কিন্তু হোলি আর্টিজানের মতো একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশে। তো এরকম একটা ছোট গ্রুপ অনেক বড় একটা রিপল ইফেক্ট যে কোন সময় তৈরি করতে পারে, সেটা একটা প্রশ্ন আছে। আরেকটা এখানে আমি আশঙ্কা দেখি, আপনি যেই মানে গ্রুপগুলিকে ইন্ডিকেট করলেন, সবারই কারোরই ইলেকশন এবং পার্লামেন্টারি পলিটিক্সে ফেরত গেলে তাদের কোনো বেনিফিট নেই, এবং অনেক ক্ষেত্রে তাদের জন্য এটা একটা মানে লুজিং কনসার্ন হওয়ার সম্ভাবনা আছে। সো বাস্তবে বাংলাদেশের বর্তমান অবস্থায় এই স্ট্যাটাস কোতে এই মাসে এখন এন্ড অফ মার্চে বিএনপি ছাড়া আর কারোরই ইলেকশনে গেলে খুব মানে সিরিয়াস গেইনের সম্ভাবনা নাই, বরং অনেক কিছু তারা যে এনজয় করছে এটাকে হারানোর সম্ভাবনা বেশি। তো এইভাবে সবাই যদি একমত হয় যে না, তাহলে লেটস ডিসরাপ্ট দ্য ইলেকটোরাল পলিটিক্স এন্ড ডিলে দ্য ইলেকশন, সো এখানে একটা বৃহত্তর স্ট্র্যাটেজিক কোয়ালিশন যদি তৈরি হয় এবং সেখানে ধরেন এনসিপির সম্মতি থাকলে, মৌন সম্মতি, আচ্ছা ঠিক আছে আমরা এটাকে ডিসরাপ্ট করার জন্য কিছু চুপচাপ থাকলাম বা এটাকে মাঝে মধ্যে একটু এলিমেন্টে কিছু নাড়া দিলাম, জামাত পেছন থেকে প্রচ্ছন্ন থাকলো, আর সামনেই ক্যাওটিক এলিমেন্ট গুলিকে দিয়ে একটা অস্থিরতা তৈরি করার
প্রচেষ্টা সবসময় চলতে থাকলো। তো সেই পরিস্থিতিতে কোন দিকে যায় সেটা নিয়েও আমার আশঙ্কা আছে যে এই ফ্যাক্টরগুলি অনেক কিছুকে কি ইলেকশন ডিসরাপ্ট করার কাজে ব্যবহৃত করা হয় কিনা। So Shofik has raised his hand and Asif of course has to go, মানে এখনো বলেনি। তার আগে আমি জাস্ট নোট করে নিই কুইকলি, হ্যাঁ, যে ইজ ইট সার্টেন যে ইলেকশন ডিলেড হলে পরে এনসিপি এবং জামাতের ইয়ে হবে? সো ফর এক্সাম্পল ওয়ান কুড আর্গিউ যে ইলেকশন যত পিছাতে থাকবে এনসিপির ইলেকশন যদি সামনে আসে দেন দ্যাট উড ফোকাস এনসিপিজ মাইন্ড অ্যান্ড গেট দেম মোর কোহেসিভ এজ এ পার্টি। ইলেকশন পিছিয়ে গেলে পরে তাদের ইন্টারনাল যেসব ইয়ে আর কি, মানে ল্যাক অফ কোহেশন, সেটা আরো বাড়তে পারে। বা জামাতকে বলা যায় যে এরকম যে যে সোল সার্চিং এর কথা আমরা বললাম, সেটা যেদিকেই হোক, মানে ইভেন ইফ ইট ইজ দ্যাট যে এরকম যে 71 নিয়ে দে উইল জাস্ট বেসিক্যালি ডাবল ডাউন অন দেয়ার পজিশন, তাও যদি হয় ইলেকশন উইল ফোকাস দেয়ার মাইন্ড অ্যান্ড দে উইল ডু দ্যাট। যতদিন ইলেকশন পিছিয়ে যাবে ততদিন এই ইন্টারনাল কনফ্লিক্টগুলি তো এই পার্টিগুলিতে থাকতেই থাকতেই থাকবে। দ্যাট জাস্ট মানে মানে জাস্ট আমি জাস্ট নোটিং ইটস নট সো ক্লিয়ার কাট যে ইলেকশন যত পিছাবে পলিটিক্যাল পার্টিগুলির জন্য ভালো। হ্যাঁ, জাস্ট নোটিং দ্যাট। ওকে, আসিফ, ডু ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট অর শুড আই আস্ক শফিক? শফিক ভাই কি কিছু অ্যাড করতে যাচ্ছিলেন? তাহলে অ্যাড করতে চাইলে ছোট করে অ্যাড করতে পারেন, দেন দেন আই উইল কাম ব্যাক। হ্যাঁ, আমার শুধু আমি ওই যে গালিব যেটা বললো যে সেখানে আমি মানে একটা তো কথা আছে যে গডউইনস ল বা ডোন্ট ইনভোক নাৎসি জার্মানি, কিন্তু আমার কাছে মানে এই মুহূর্তে আর কি মনে হচ্ছে যে এখানকার আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট জিনিস হলো যে বাংলাদেশ আমেরিকা মানে ইয়েতে জার্মানিতে কিন্তু আফটার ফার্স্ট ওয়ার্ল্ড যে ফার রাইট গ্রুপগুলো তারা একে তো বিভিন্ন ভাবে ভাগ ছিল এবং তারা খুব স্মল এলিমেন্ট ছিল, কিন্তু তারা কিন্তু এই মানে দেশের ওই সময়কার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিভিন্নদের তারা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ হয়েছিল এবং দে ট্রাই টু ইউজ দিস এগেইনস্ট কমিউনিস্ট অর বিভিন্ন রকম এরকম ইয়ে করার জন্য তারা কিন্তু এভাবে প্যাট্রোনাইজ হলো। সুতরাং খুব স্মল ইয়ে থেকে হিটলার তো 1923-তে একটা খুব রিডিকুলাসলি একটা কু করতে চায়, বিয়ার হল পাস করতে চায়, মানে হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড থ্রোন ইনটু জেল। মানে কিন্তু এবং তারপরে কিন্তু গভর্নমেন্ট ভাইমার গভর্নমেন্ট 1925-এর দিকে মোরলেস তার ইকোনমিটাকে একটু স্টেবিলাইজ করে দে ওয়ার ইন কন্ট্রোল এবং দে ওয়ার ডুইং অ্যাকচুয়ালি ডুইং গুড। কিন্তু আবার সেই 1927-28-এর দিকে কি হলো, গ্লোবাল ডিপ্রেশন শুরু হলো আমেরিকার এবং বিভিন্ন কারণে পুরোপুরি মানে জার্মানি থেকে এক্সপোর্ট মানে কাট অফ হয়ে গেল, হাই ট্যারিফ এবং অন্যান্য বিভিন্ন কারণে, এন্ড জার্মান ইকোনমি ওয়াজ টোটালি থ্রোন টু দ্য ডগস। এবং সেটাই হলো গিয়ে সেকেন্ড রাইজ অফ দ্য ইয়ের জন্য, মানে এই ফার রাইট নাৎসি পার্টির রাজত্বের জন্য। সুতরাং এইখানে এই যে এখনো কিন্তু আমরা তাই দেখছি যে এখানে বিভিন্ন প্লেয়াররা এই সকল মানে এই পপুলিস্ট এলিমেন্ট গুলাকে মানে হয়তো মানে পাওয়ারফুল এবং রিচ পিপলরা তাদেরকে নিয়ে প্যাট্রোনাইজ করছে। আমি বলছি না তাদের দেওয়ার, তারা মনে করছে তাদের নিজেদের পারপাসে ইউজ করছে তারা। কিন্তু যদি বাংলাদেশে মানে সামনে যদি একটা বড় ইকোনমিক টার্মোয়েল হয়, যদি একটা ইকোনমিক টার্মোয়েল না হয়, যদি আমরা মোটামুটি স্টেডি হ্যান্ড থাকি, আমি আমাদের মনে হয় যে ডেমোক্রেটিক ট্রানজিশনে কোনো অসুবিধা হবে, বিকজ লাইক পিপল আর অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ভোট অ্যান্ড এভরিথিং। কিন্তু এই ইলেকশনটা হয়ে গেল তারপরও যদি একটা আসে মানে তারপরে কিন্তু যদি একটা ইকোনমিক টার্মোয়েল হয়, তো দ্যাট নেক্সট গভর্নমেন্ট উইল বি ম্যাসিভলি ডিসক্রেডিটেড। এবং মানে এই যদি তারা মানে এই ফার রাইট এলিমেন্ট গুলো যদি তারা ইফ দে ক্যান গেট দেয়ার অ্যাক্ট টুগেদার, এবং সেই সাথে যদি আর্মির সাথে মানে এখানে যদিও বলা উচিত না, কিন্তু নাৎসি পার্টির অভ্যুত্থানের পিছনে অবশ্যই জার্মান মানে আর্মির একটা বড় ইয়ে অংশ ছিল, বিকজ আর্মি ওয়াজ অলওয়েজ মোর রাইট উইং, মানে ইয়ে করার জন্য তারা মনে করেছিল যে তারা দে উইল বি ইন কন্ট্রোল, বাট অ্যাকচুয়ালি এভরিবডি লস দেয়ার কন্ট্রোল অ্যান্ড বিকেম কন্ট্রোল বাই দ্য নাৎসিস। সুতরাং মানে সিমিলার একটা স্টোরি এখানে ক্যারি আউট হতে পারে আর কি। এটা আমার মানে এই গডউইনস লকের আমি ভাঙছি এটা মেনে নিয়ে আমি বলছি আর কি, যে এটা মানে দিস ইজ এন ডেঞ্জার দ্যাট উই মাস্ট লাইক কিপ ইন মাইন্ড। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমি হচ্ছে গিয়ে কাইন্ড অফ শফিক ভাই যেখানে শেষ করেছেন আমি ওইখান থেকে শুরু করি। মানে এই অর্থে আমি বলছি যে আই আই কমপ্লিটলি এগ্রি যে এজেন্ট অফ ক্যাওসের যে আর্গুমেন্ট, যে বেসিক্যালি দে ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য ইলেকট্রাল পলিটিক্স বাট দে ওয়ান্ট টু হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স, এবং সেই ইনফ্লুয়েন্স ইসে করার জন্য ইউনিট ক্যাওস। যত বেশি হচ্ছে গিয়ে there will be chaos, there will be more influence and others, এই জিনিসপত্রগুলো ঘটবে। এইটার দুইটা জিনিস, এটা হচ্ছে কি একটা শর্ট টার্ম বিপদ আছে। শর্ট টার্ম বিপদ হচ্ছে যে আমি যদি এদেরকে একসেপ্ট করতে থাকি, একসেপ্টেন্স দিতে থাকি, লেজিটিমেসি দিতে থাকি, তাহলে আমার শর্ট টার্ম ডেমোক্রেটিক ট্রানজিশনে এটা একটা সিগনিফিকেন্ট বিপদ ঘটবে।
লং টার্ম হচ্ছে শফিক ভাই লাস্টে যে কথাটা বললেন যে ইভেন ইফ উই মেক আ ট্রানজিশন, তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে যদি ইকোনমি ঠিকঠাক মতো কাজ না করে দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস, সেটা লং টার্মের জায়গায়। আমি এই কারণে আমাদের তাহলে মানে কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যে কোয়েশ্চেনটা স্পেসিফিক্যালি অ্যাড্রেস ইয়ে করতে, সেটা হচ্ছে যে হাউ শুড বি ডিল উইথ দ্যাট, এই যে একটা অ্যালার্মিং সিচুয়েশন ইজ হ্যাঙ্গিং ওভার আওয়ার হেড, হাউ ক্যান উই ডিল উইথ দ্যাট। এই জায়গায় আমার বারবার, আমি যতক্ষণ শুনছিলাম আমার বারবার মনে পড়ছিল হচ্ছে ওই লেভিসকি এন্ড জিবলেটের হাউ ডেমোক্রেসি ডাইজ, ওই সেটা যে লেটস ফোকাস অন দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস। কারণ জিবলেটের ইস্যুতে যেটা ছিল যে পলিটিক্যাল পার্টিস এরকম যখন একটা ফার রাইট এলিমেন্ট ইমার্জ করে, যেটা ওয়েমার রিপাবলিক পরবর্তী সময় হিটলারের ইমার্জেন্সির ওই সময়টা যদি দেখি বা মুসলিনের উদ্ভবটাও যদি দেখি, পলিটিক্যাল যারা এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি তাদের দুইটা রোল, মানে একটাকে হচ্ছে গিয়ে উনি বলেছেন ফেইথফুল অ্যালায়েন্স, আর একটা হচ্ছে গেট কিপার। ফেইথফুল অ্যালায়েন্সটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যখন দেখছে যে এই ধরনের গ্রুপগুলোর একটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি আছে, তারা সেইটাকে ইউজ করে তারা হচ্ছে গিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, এবং সেইটাকে ইউজ করে তারা হচ্ছে তাদের লেজিটিমেসি বিল্ড করার চেষ্টা করে, এই আশায় যে এটা একটা ফ্রিঞ্জ গ্রুপ, আমরা এদের উপর পরিপূর্ণ কন্ট্রোল আমাদের আছে এবং আমরা যে কোনো সময় এদেরকে দূর করতে পারবো। হিটলারের উত্থান যদি দেখেন, হিটলার যেভাবে হচ্ছে গিয়ে মানে ক্ষমতায় আসলো, তার তো কোনো মেজরিটি কিচ্ছু ছিল না। ইনিশিয়ালি যখন সে আসলো হি ওয়াজ প্রবাবলি মানে মাইনরিটি একটা ফোর্স, বাকিরা কেউ একমত হতে পারতেছে না, কনজারভেটিভ ফোর্সটা যেটা তার সাহায্য নিল। এবং তখনকার তো আমি ভুলে গেছি জার্মান কোন পলিটিক্যাল ইস্যু, যে ওর কোনো ভ্যালু নাই, ওকে আমরা ইউজ করতেছি, দেন উই উইল থ্রো হিম আউট। আপনি যদি ভেনিজুয়েলার হুগো শেভেজের কথা দেখেন, হুগো শেভেজ যখন ইস্যুতে আসলো, ক্যালডেরা বোধহয় তখন ছিলেন হচ্ছে, ক্যালডেরা হু প্রোভাইড এস্টাবলিশ পলিটিশিয়ান হু সাপোর্টেড হিম, উনারও আইডিয়া ছিল যে কোনো ব্যাপার না, ওকে আমরা ডিল করতে পারবো। মুসোলিনি, আমরা যে গল্প শুনি যে বিশাল সৈন্য সামন্ত নিয়ে মুসোলিনি হচ্ছে গিয়ে রোমে মার্চ করলেন, দ্যাটস নট ট্রু। এবং তার ইলেকটোরাল সাপোর্ট ওয়াজ নট সিগনিফিক্যান্ট, বাট এগেইন এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো ভাবছিল যে উই ওয়ান্ট টু ইউজ হিজ পাওয়ার। এই যে ফেটফুল অ্যালায়েন্সটা, এই ফেটফুল অ্যালায়েন্সটা হিটলারকে নিয়ে আসছে, মুসোলিনিকে নিয়ে আসছে। আর যদিও উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, টু সাম এক্সটেন্ট এটা ট্রাম্পকে 2016-তে নিয়ে আসছে, এবং আজকে ট্রাম্পকে এই জায়গায় নিয়ে আসছে, কারণ রিপাবলিকান কনজারভেটিভ পার্টির মধ্যে তো একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, কিন্তু বাকিরা তো সেটা ওভারকাম করছে এইভাবে যে ট্রাম্প কোনো ব্যাপার না, উই উইল বি এবল টু টেক কেয়ার অফ এভরিথিং, হুইচ অ্যাকচুয়ালি ব্যাকফায়ার। মানে অফকোর্স দ্যাটস নট টু দ্য লেভেল অফ হিটলার আর মুসোলিনি, বাট দেয়ার ওয়াজ এই এস্টাবলিশ পলিটিক্যাল পার্টির এই ব্যর্থতা, ফেটফুল অ্যালায়েন্সের গল্পটা। এখন ইস্যুটা হচ্ছে এইটা, যে আপনি প্রথমে যে অ্যালায়েন্সের কথাটা বললেন, যে রাইট উইং এই নিয়ে বা ইনফ্লুয়েন্সারদের যে হচ্ছে গিয়ে সিগনিফিকেন্স আছে সেটাকে ইউটিলাইজ করা, কারণ পলিটিক্যাল পার্টিগুলো ফেটফুল অ্যালায়েন্সে যদি যায়, তাহলে হচ্ছে গিয়ে তারা এদের সাথে এদেরকে কনভিন্স করার চেষ্টা করবে, এদের দাবিগুলা মেনে নেওয়ার চেষ্টা করবে, টু সি দ্যাট হাউ এগুলো করে আমি তাদের তাদের যে অ্যাকসেপ্টেন্স আছে সেটাকে আমি কিভাবে ভোটের পলিটিক্সে ট্রান্সলেট করতে পারি, অ্যান্ড বাই ডুইং সো তারা নিজেদের জন্য শর্ট টার্ম এবং লং টার্মে একটা কবর খুঁড়ে রাখে। ইন কন্ট্রাস্ট, আবার ওই বইয়ে ফেরত যাই, যে আদার রুল ইজ গেট কিপিং। উনি বেলজিয়ামের উদাহরণ দিয়েছিলেন আমার যতটুকু মনে পড়ছে, যে যখন এস্টাবলিশ কনজারভেটিভ পলিটিক্যাল পার্টিগুলো যখন দেখলো যে একটা ফ্রিঞ্জ গ্রুপ মাথাচাড়া ঢুকছে আমার দলের ভেতর, তখন দে ডিসাইডেড টু বি ভেরি স্ট্রিক্ট, যে এই গ্রুপটাকে দূর করে দেবো। ইফ দ্যাট মিনস আমাকে ক্ষমতায় যাওয়ার না যাইতে পারি, বা ক্ষমতায় যাওয়ার জন্য আমার লেফট লিডিং পার্টিগুলোর সাথে যদি আমার অ্যালাই করতে হয়, উই উইল ডু দ্যাট। ফ্লেমিশ পার্টির উদাহরণ আমার এগেইন আমি স্মৃতি থেকে বলতেছি, একটু ইস্যু হতে পারে, যে উদাহরণটা আছে ওইখানে, যেখানে লেফটরা মেজরিটি ছিল, কিন্তু লেফটরা যেটা বুঝলো যে আমি ক্ষমতায় যেতে পারবো না, এবং কনজারভেটিভ যে তাকে যদি হচ্ছে কি আমি প্রাইম মিনিস্টারশিপটা দেই উইথ মাই সাপোর্ট, তাহলে আমি ফ্রিঞ্জ গ্রুপটাকে ঠেকাতে পারবো। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে একটা লার্জ ডেঞ্জার আমার মাথার উপরে ঝুলতেছে, এইটাকে ঠেকানোর জন্য আমার প্যারোকিয়াল যে ইন্টারেস্টটা আছে সেইটাকে বাদ দিয়ে লেটস প্লে দ্য রোল অফ গেট কিপার্স, আমরা এই ডেমোক্রেটিক আইডিয়ার সাথে আমরা ফোকাস থাকি, অ্যান্ড সেইটার জন্য অ্যান্ড দেন বেসড অন দ্যাট, যেটা যেটা বেলজিয়াম বা ইস্যুতে কনজারভেটিভ পার্টিগুলো করছে, যে গো থ্রু আ ক্লিনজিং প্রসেস উইদিন দ্য পার্টি।
ক্যাথলিক ন্যাশনালিস্ট যে পার্টিগুলো আছে তারা তাদের ফ্রিঞ্জ এলিমেন্টগুলো বার করে তাদের আইডিওলজি অনুযায়ী পার্টিটাকে হচ্ছে গিয়ে স্ট্রেংথেন করছে। সো আমাদের এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো এই গেট কিপারের রোলটা যদি নেয় তাহলে শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা জায়গাতে, আর যদি তারা ওই হিটলার এবং মুসোলিনিকে যেভাবে কন্ডন করা হয়েছিল সেই স্ট্র্যাটেজিতে নেয়, তাহলে মেবি ইন দ্য শর্ট টার্ম বা শর্ট টার্মে যদি আমরা অ্যাভয়েড করতেও পারি, লং টার্মে উই উইল বি ইন ডিপ ট্রাবল। দ্যাটস মাই পয়েন্ট অফ this Just is I this wanted to add হ্যাঁ one point, হ্যাঁ very হ্যাঁ sure, interesting হ্যাঁ proposition. হ্যাঁ বলো। আজকেই আমাদের সবচেয়ে মনে হয় প্রভাবশালী ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য একটা জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছেন যে ডক্টর ইউনূসের আন্ডারে তারেক রহমান যদি প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং সেখানে বিএনপি যোগ দিয়ে একটা জাতীয় সরকার করে, এবং অন্যান্য দলগুলিও তাদের রিপ্রেজেন্টেশন থাকে, এবং ডক্টর ইউনূসের আন্ডারে তারেক রহমানের মেন্টরশিপে আগামী 3-4 বছর আমরা দেশটাকে চালাই এবং সেখান থেকে এখনকার ইকোনমি যেই পরিস্থিতিতে আছে এখান থেকে উন্নতি হয়, এবং তারেক রহমানের মধ্যে ডক্টর ব্র্যান্ড ইউনূসকে লেভারেজ করে তার যে গ্লোবাল এন্ড ডিপ্লোম্যাটিক নতুন যে কানেকশন গুলি এগুলা তৈরি করেন, এবং সেটার মধ্যে দিয়ে পরে আমরা নির্বাচনে যাই, অর্থাৎ লাইক নির্বাচনটা তাহলে আরো 3-4 বছর পরে করলেও হয়। সো ফ্রিঞ্জ এলিমেন্ট যদি আমরা তাদেরকে ধরি, তাদের কাছ থেকে কিন্তু অ্যালায়েন্স এবং ঐক্যমত্যের একটা নতুন ফর্মুলা আজকেই বাজারে চলে এসেছে ইতিমধ্যে। রাইট। অ্যান্ড সেখানে সো শফিক তুমি কিছু বলবে? আই হ্যাড সামথিং টু অ্যাড অ্যাকচুয়ালি অন দিস। না, হয়তো তুমি কি বলবো না, আমার এখানে একটা মানে ইয়ে হলো, মানে ট্রাম্পের যে ফর্মুলাটা, মানে যেটাকে অনেকে একটা একটা টার্ম আছে মানে যে গিশ গ্যালোপিং, মানে মানে তুমি এত প্রত্যেকদিন একটার সাথে আরেকটা কথা বলে এত বেশি কন্ট্রাডিক্টরি কথা বলো যে পিপল বিকাম কনফিউজড, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি, মানে তারা তোমার এই আজকের পজিশনের সাথে গতকালের পজিশনে কি ছিল এটার কোনো মিল পায় না, কিন্তু বাট তারা ওভারঅল একটা জিনিস তারা একটা ধরে নেয় যে না, ট্রাম্প মোটামুটি তার একটা কোরই আছে যে অ্যান্টি ইমিগ্রেন্ট, প্রো প্রো মানে একটা প্রো ফার্স্ট আমেরিকা ফার্স্ট, এরকম হাই ট্যারিফ, ওইটাকে একটা বেসিক পজিশন ধরে নিয়ে তার ডেইলি কথাবার্তাগুলোকে ইগনোর করে। এবং এই লিবারেলদের বা ডেমোক্র্যাটদের প্রবলেমটা হলো এটাই, তারা প্রত্যেকদিন ট্রাম্পের এক একটা কথাকে ফোকাস করতে যেয়ে তারা 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 সেই বেসিক কোর মেসেজটা কি, ওটাকে কিভাবে রেজিস্ট করা যায়, ওইদিকে তারা নজর দিতে পারে না। আমার মনে হয় যে এখানকার যে ইউটিউবাররা যারা আছে, পিনাকি, ইলিয়াস এবং এদের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি ক্লিয়ার দেখতে পাই যে তারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টার্ন অ্যারাউন্ড করে। আজকে একটা খুব সুন্দর পজিটিভ একটা এরকম কথা বললো ন্যাশনাল অ্যালায়েন্স, কালকে আবার ডেমোনাইজ করে কাউকে একটা কিছু বলবে। এটাকে আমার পুরোপুরি ঘিস গ্যালোপিং মনে হয়। This is just trying to মানে throw straws in the air, people confuse everybody, এবং এটা তো মানুষ খায়ও, এটা মানুষ অনেকেই মানুষের মানে তাদের প্রত্যেক দিনের এই সকল কথাবার্তাকে সিরিয়াস নিয়ে ধরে, বাট তাদের যে আসলে ট্র্যাজেক্টরিটা কি, তারা যে তাদের কোর মানে তারা তাদের কোর মেসেজটা কি, তারা কোন জিনিসটাতে তারা কনসিস্টেন্ট, এই জিনিসটাকে ইগনোর করে। সুতরাং আমার এটা মনে হয় অবশ্যই খেয়াল রাখা দরকার। তো এখানে এখানে কিন্তু তাদের কোর মেসেজ আমাদের ওই আগে আমরা প্রথমে যেটা নিয়ে শুরু করেছিলাম যে লেফট মানে রাইট উইং বলতে আমরা কি বুঝি। তো আমরা যদি রাইট উইং বলতে ওটা বুঝি যে এরকম যে ভিসেরাল অ্যান্টি ইন্ডিয়ানিজম অ্যান্ড মুসলিম আইডেন্টিটি অ্যান্ড রিজেকশন অফ অফ এস্টাবলিশমেন্ট অর্ডার, সেভাবে ধরলে পরে ওইটা যদি কোর মেসেজ ধরি, পিনাকি ভট্টাচার্যের যে লেটেস্ট ভিডিও যেটা বা ফ্রিঞ্জ এলিমেন্ট যাদের কথা গালিব বললেন, সেখানেও কিন্তু আমরা কিছু ইয়ে দেখতে পারি। সেখানে কি বলা হচ্ছে ওই ভিডিওটাতেই, যে তারেক রহমান খুব ভালো, উনি দেশে এসে প্রফেসর ইউনূসের ডেপুটি হন, ইলেকশনের দরকার নেই। বিএনপিতে খারাপ কারা? বিএনপিতে খারাপ হচ্ছে পিপল লাইক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন খারাপ? বিকজ উনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, উনি প্রথম আলো হ্যাজ আ রাইট টু এক্সিস্ট ইন বাংলাদেশ এই কথা বলেছেন, and so on, right? And Pinaki has brought up a news report from September যে আহ, যে ভারতের সাথে বিএনপির বরফ গলছে। দ্য কনটেক্সট হিয়ার ওয়াজ যে মানে হাসিনা ফল করার পরে ইন্ডিয়া হ্যাজ reached out to talk to people in Bangladesh. That context. So completely taking that out of context যে মির্জা ফখরুল ইসলাম খুব খারাপ, ও তো ভারতের দালাল, তারেক রহমান ভালো, এসে ইউনিসের সাথে জয়েন করুক, আমাদের নির্বাচনের দরকার নেই। সো ফ্রিঞ্জ এলিমেন্টের বা পিনাকির আজকের ভিডিও ভালো, কালকের ভিডিও গালাগালি, সেটা বাদ দিয়ে মেসেজটা কিন্তু থেকেই যাচ্ছে
যে ইলেকশনের দরকার নাই, আমাদের এই মুহূর্তে ইলেকশনের কোনোই দরকার নেই, প্রথম আলোরও দরকার নেই, বিকজ এরা সবাই ভারতের দালাল, ইলেকশনে যারা আসবে তারাও ভারতের দালাল। তো দ্যাট কাইন্ড অফ থিং। ওকে, we're looking at time and would be bringing it to close. তার আগে আমি, সো দ্য লাস্ট কোয়েশ্চেন হবে সবার দিক থেকেই, এবং সেটা হবে হচ্ছে মানে সাম লাস্ট অবজারভেশন অ্যান্ড প্রেডিকশন। বাট তার আগে I will note one thing, সেটা হচ্ছে যে while we talked about India as a right wing red flag, I think I should also stress যে পার্টিকুলারলি অগাস্টের পর থেকে বাংলাদেশে, I would not call it visceral anti-Indianism, rather I would say that complete reassessment of India relationship in Bangladesh, সেটা is far more than just right wing. In the sense যে when you look at people like Mahfouz Anam, people like Zafar Sobhan, going on Indian media and strongly pushing back against Indian disinformation, Indian misinformation. When you talk to policymakers in Dhaka, যারা 20 বছর আগে they would have been, very much that, okay, look, free trade with India or transshipment and so on, coming straight from neoliberal economic line, যে economic integration with India is a good thing, যারা 20 বছর আগে কথা বলতো, তারা যখন এখন কথা বললে তারা বলবে যে এরকম যে, look, sort of we have to reassess everything that we thought about India, because India is not a friendly neighbor. So this reassessment of India, I think, is far more than right wing. This is the new Bangladesh mainstream. That the India that has sustained Hasina regime and that is continuing to host Hasina herself, and that has gone out of its way to destabilize post Hasina Bangladesh, cannot be seen as a friendly neighbor. তো এই অ্যাসেসমেন্ট, এই ভিউটা এই ভিউটা যারা হোল্ড করছে তারা সবাই রাইট উইং না, তারা বাংলাদেশের এখন প্রবাবলি বাংলাদেশের পলিসি মেইন স্ট্রিম বা বাংলাদেশের এস্টাবলিশমেন্ট ভিউ ইজ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ এ, ইন এ সেন্স, ইজ এ সি চেঞ্জ। সো এই কথাটা, any reaction from on, or any thoughts on that statement, plus your last thoughts, reflection, prediction? গালিব, তারপর আসিফ, তারপর শফিক। আহ জি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে ইন্ডিয়া খুবই যে বাইনারি এবং খুবই একটা ফ্ল্যাট মোটা দাগে ব্রড স্ট্রোকে বাংলাদেশে পলিটিক্স কে আওয়ামী লীগ আমাদের বন্ধু আর বাকি সবাই সন্দেহ করতে পারি এরকম ধরনের শত্রু, এটা থেকে দে নিড টু রিঅ্যাসেস আনডাউটেডলি। আর আপনি যেটা বললেন যে একসময় 20-25 বছর আগে যারা অনেকেই বলতেন যে আচ্ছা ঠিক আছে, মার্কেট ইন্টিগ্রেশন ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপেরিয়েন্স থেকে যে আমরা এখানে দুইজন বর্ডার কম্পারেটিভলি ওপেন রাখলে হয়তো ইকোনমিক বেনিফিট হবে, তো ওইটার তো কোনো আউটপুট আমরা দেখিনি। আমরা যে ট্রান্সশিপমেন্ট ট্রানজিটের যে চুক্তিগুলি হয়েছে এখান থেকে ট্রেডের কোনো আমরা সিগনিফিকেন্টলি বেনিফিট হইনি। এখন সেটা কি কন্ট্রাকচুয়াল টার্মস এন্ড ক্লজেস এর কারণে, নাকি আসলে এখানে দেয়ার ইজ নো রিয়েল ইকোনমিক কেস অ্যাকচুয়ালি লাইক হুইচ উই অ্যান্টিসিপেটেড, সেটা একটা প্রশ্ন। এবং তৃতীয়ত আপনি, আমরা রাইটিস্ট হই, সেন্টার লেফট হই, সেকুলার লিবারেল যাই হই না কেন, বাংলাদেশি নাগরিক হিসেবে তো আমি আমার ট্যাক্সের টাকায় আদানিকে ভরাতে রাজি না। সেখানে মানে আমি যেই বিদ্যুৎ অন্য বাজারে বা স্বাভাবিকভাবে 10 টাকায় কিনতে পারি সেটা তাকে আমি রাজনৈতিক স্বার্থে 20 টাকা দিয়ে কিনতে রাজি না। হ্যাঁ, আমি আমার পোর্টে বা আমার পাওয়ার প্ল্যান্টে কোল আনার জন্য তার উপরে ডিপেন্ডেন্সি, সেখানে আমি তাকে বেশি দাম বা বিশ্ববাজারে যে কেন দিব? সো ডাজন্ট মেক এনি ইকোনমিক সেন্স অ্যাজ ওয়েল। সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ব্রড কনসেনসাস তৈরি হয়েছে যে এই এক্সট্রাকটিভ এন্ড এক্সপ্লয়টেটিভ রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে চলতে পারে না, এবং সেটা ইন্ডিয়াকে এই সেন্টিমেন্টটা বুঝতে হবে এবং বুঝেই রিনেগোশিয়েট করতে হবে বাংলাদেশের সব পার্টির সাথে, এবং সবার সাথেই বসতে হবে, সবার সাথে কথা বলে তাকে রিলেশনশিপ রিএস্টাবলিশ করতে হবে এই রাজনীতির সামনের দিনে। আর ওভারঅল মানে আজকের যে আলোচনা ছিল আমাদের রাইট উইং পলিটিক্স নিয়ে, সেইখানে আমি মূলত আজকে যদিও আমরা এটা নিয়ে তুলনামূলক কম কথা বলেছি, যে এনসিপির ভিতরে যে টেনশন এবং তাদের কিছু স্ট্রিম এন্ড সাবস্ট্রিম দেখা যাচ্ছে, তা আগামী 3 মাসে বা 6 মাসে সেইটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেটা কতটা রাইট হয় অথবা সেন্টার রাইটে বা মডারেট রাইটে লিনিং হয়ে আসে কিনা,
এইটা আমি খুব মানে কিউরিওসিটি নিয়ে দেখার জন্য অপেক্ষা করব, কারণ আমার কাছে মনে হয় যে জেনারেশনাল চেঞ্জে একটা বিষয় আসছে যে আহ জামাতের ওল্ড স্কুল লিডাররা আর 5 বছর পরে অনেকেই বয়স্ক যারা হয়েছেন থাকবেন না, বিএনপির সিনিয়র লিডারশিপের অনেকেই বয়স্ক যারা তারা থাকবেন না। সো নিউ জেনারেশন পলিটিক্সে আজকে আমাদের যে নতুন নেতারা নাহিদ ইসলাম বা মাহফুজরা, তারা কি রাজনীতিটার ভিশন যাত্রার শুরুতে দেয়, সেটা আগামী 5-6 মাসে খুবই হয়তো আরো আউটলাইনটা ক্লিয়ার হবে, এবং সেটা দেখার জন্য আমি অপেক্ষা করব কিউরিওসিটি নিয়ে। এটা বলে আমি শেষ করছি। আসিফ। না, আই থিঙ্ক দ্য ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি এগ্রি, এই ব্যাপারে কোনো ডাউট নেই। এবং গালিব আমার চেয়ে খুব ভালো মতো এক্সপ্লেইন করেছে, সো আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। মানে এটা খুব ক্লিয়ার দ্যাট হচ্ছে গিয়ে যে ন্যারেটিভটা ইন্ডিয়া নিয়ে আমাদের ছিল, উই হ্যাভ গন থ্রু কমপ্লিট চেঞ্জেস, এবং এইটাই এখন মেইন স্ট্রিম। And probably that is one of the major concern of India, যে absolutely এসে গেছে, but they also need to understand the reality. এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এবং ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যেই হোক না কেন, সে যদি আবার রিনেগোশিয়েট করার টার্মে যায়, দ্যাট গভর্নমেন্ট উইল নট, আমার মনে হয় না যে সে একদম কমপ্লিটলি মানে ওপেনলি হচ্ছে গিয়ে রিনেগোশিয়েট করতে পারে। তাকে এই যে পলিটিক্যাল সিনারিওটা যে চেঞ্জ হয়ে গেছে, আপনি যেটা বললেন যে মেইন স্ট্রিম ন্যারেটিভ যেটা এস্টাবলিশ, সেটা মাথায় রেখেই তাকে করতে হবে। কারণ তার নিজের স্বার্থে, তার সার্ভাইভালের জন্য, এটার বাইরে যত বেশি সে যাওয়ার চেষ্টা করবে, তত বেশি সে পুশব্যাক ফেস করবে। কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি ওইটা বাইরে রেখা হবে না। সেকেন্ড হচ্ছে যে জিনিসটা, যে রাইট উইং পার্টির এসব ক্ষেত্রে, মানে এখানে কি, মানে দিস ইজ মানে অ্যাজ আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সো দিস ইজ ভেরি এক্সাইটিং টাইম ফর আস টু লুক ইনটু থিংস। মানে অ্যাট দ্য সেম টাইম একদিকে যেমন কনসার্ন হই, আবার আরেকদিকে হচ্ছে গিয়ে কোনটা কোন দিকে যাচ্ছে, কোনটার ইমপ্লিকেশন কি হইতে পারে, মানে দ্যাটস যে জিনিসপত্রগুলো আমরা অনেক সময় পড়ে আসি বা ইসে করার চেষ্টা করি, তার অনেক কিছুই হচ্ছে কি এখন রিয়েল লাইফে হচ্ছে। সো ইটস অ্যান এক্সাইটিং টাইম। And the problem is that when someone tries to analyze, everyone expects to make a judgment, যে একটা পজিশন নিতে হবে, একটা কিছু করতে হবে, কোন একটা কিছুকে যে অবজেক্টিভলি দেখে, মানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা নাও হইতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে গ্রো করেন। দ্যাটস আ চ্যালেঞ্জ, বাট তার মধ্যে থেকেও হচ্ছে গিয়ে একটা ইস্যু। আমি গালিবের ওই কথার সাথে এগ্রি করি। এন্ড আই থিঙ্ক এনসিপি যে ইলেকশনে জিতুক হারুক যাই করুক না কেন, আমরা যে রাইট উইং পলিটিক্সের নেচার, বিস্তার, স্কোপ যেগুলো নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে এনসিপির পজিশনটা কি হয়, দ্যাট উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট। সেটা ওইটাকে ফুয়েল করার ক্ষেত্রেও, ওইটাকে কনফাইন করার ক্ষেত্রে, দুই ক্ষেত্রে এনসিপি যেই দিকে যাবে। ইফ এনসিপি ট্রাইস টু বি মোর একসেপ্টিং টুয়ার্ডস দ্যাট, তাহলে আমাদের পলিটিক্যাল ক্যালকুলেশন সম্পূর্ণ একরকম হবে। এনসিপি যদি সেটাকে রিজেক্ট করে, তাহলে আরেক ধরনের হবে। এনসিপির জন্য বেটার হচ্ছে ওই সেন্ট্রিস্ট পজিশনেই থাকা। কিন্তু এগেইন যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি এখানে, যে এই যে সেন্ট্রিজমের ডেফিনেশনটা, এক্স্যাক্টলি এই জিনিসটাই তো হচ্ছে কি আমরা, মানে তারা, আমি এইটুকু বুঝছি, তারা রাইটস বেসড একটা কিছু তৈরি করতে যাচ্ছে। সো এইখানেই তো হচ্ছে গিয়ে ওই বাউন্ডারির কোয়েশ্চেন চলে আসে। এইখানেই তো স্টেটের রোল বা স্টেটের রোল না, এই জায়গাগুলো চলে আসে। মানে আই এম এক্সপেক্টিং দ্যাট হয়তো আর 1 মাস বা 2 মাস, বাট দে হ্যাভ টু ডিফাইন দ্যাট। কারণ সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে সে ইকোনমিক্যালি কি অফার করবে, রিলিজিয়াস পার্টিগুলোকে সে কি অফার করবে, নট সো রিলিজিয়াস গ্রুপগুলোকে সে কি অফার করবে। এবং সেটা যে শুধু তাদের পার্টির ভবিষ্যৎ ডিটারমাইন করবে তা না, সেটা নেক্সট ইলেকশনকে ডিটারমাইন করবে এবং আমাদের ট্র্যাজেক্টরিও ডিটারমাইন করবে। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, এন্ড লেটস সি, বাট উইথ কশন, যে কোন দিকে যাচ্ছে। টপিক। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জ্যোতি যেটা বললো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে মানে টোটালি মানে ন্যাশনাল যে একটা রেকনিং বলা বেশি হয়ে যায়, বাট একটা ন্যাশনাল যে একটা মানে মুড, ন্যাশনাল মুডের যে চেঞ্জ হয়েছে, ইটস আ স্ট্রাকচারাল চেঞ্জ, ইটস আ গ্রাউন্ড রিয়ালিটি। এটা সবাইকে অ্যাসেস করতে হবেই, এটা এই সরকার এবং পরবর্তী সরকারকে। তো শেষ করার আগে আমি প্রথমে, হ্যাঁ, গালিবের যে কথাটা, যে গালিব এই স্টুডেন্ট পলিটিক্স খুব ভালোভাবে ফলো করছে, এটা ইজ ভেরি রিঅ্যাসিউরিং। কারণ সে গালিব আমাদের চেয়ে, আমার চেয়ে অ্যাটলিস্ট মানে স্টুডেন্টদের পলিটিক্স এর আরো কাছাকাছি, তাদের তাদের বয়সের কাছাকাছি, এবং তাদের মেন্টালিটি সে আমার চেয়ে অনেক ভালো বোঝে। এটা তার কথাতেই প্রমাণিত, এবং মানে আরো বোঝা যায়। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে এরকম আমাদের উচিত হবে
যে এরকম যারা তাদের পলিটিক্স ভালোভাবে বোঝে এবং যাদের জাজমেন্টের উপর আমাদের আস্থা আছে, যে তারা ন্যাশনালি অবজেক্টিভলি দেখে, মানে তাদের কথা শোনা এবং তাদের অ্যাসেসমেন্ট শোনা, এবং প্লাস স্টুডেন্টদের সাথে তো অবশ্যই ইন্টারাক্ট করা। কারণ এই জেনারেশনাল ডিভাইড এটা কিন্তু একটা বড় ব্যাপার, যে আমরা প্রত্যেকটা যেই জেনারেশনে বড় হয়েছে, আমাদের ফরমেটিভ পিরিয়ড যেভাবে, আমাদের পলিটিক্যাল ভ্যালুস গুলো যেভাবে, এটা কিন্তু অস্বীকার করা একদমই উচিত না। কারণ একটা তো পলিটিক্যাল সায়েন্সে একটা কথাই আছে যে পিপল ডোন্ট চেঞ্জ, দে জাস্ট ডাই। মানে মানুষ বয়স হতেও তো একসময় মরে যায়, কিন্তু তাদের ভ্যালুজ আসলে কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে। এটা নতুন জেনারেশনে বুঝতে হলে তাদের কাছে, তাদের কাছেই যেতে হবে, আমাদের জাজমেন্ট তাদেরকে উপর চাপিয়ে দিলে হবে না। আর সাহান যেটা বললো যে অবজেক্টিভলি দেখা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমেরিকার এই ইলেকশনটার সময় ডেমোক্রেটরা যে এটা হারলো, এটা কিন্তু মানে স্ট্রাকচারালি অনেক আগে থেকেই বলছিল যে ট্রাম্প যত ইয়ে করুক না কেন, কারণ ইমিগ্রেশন এবং প্লাস ইনফ্লেশন, এই দুটো বড় প্রশ্নে ডেমোক্রেটস ওয়ার রিয়েলি আন্ডার ওয়াটার অল দ্য ইয়ার। মানে মানুষ ম্যাসিভলি পাবলিক অপিনিয়ন ছিল এই দুটোর কারণে ডেমোক্রেটদের উপরে খুব ক্ষিপ্ত। কিন্তু তারা এগুলো অস্বীকার করে নানা রকম ক্যাম্পেইন, নানা রকম মানে সেলিব্রিটি, নানা রকম জাঁকজমক করে নানা কিছু ইয়ে করেছে, কিন্তু আলটিমেটলি এই রিয়ালিটিটাই ইয়ে করেছে। সুতরাং আমরা যখন এই ডেমোক্রেটিক পলিটিক্স এর দিকে যাচ্ছি, আমি আশা করি যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি, এরা এই পোল পাবলিক অপিনিয়নের দিকে অবজেক্টিভলি তাকাবে। ইন্ডিয়া প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে, এই করাপশন প্রশ্নে, চাঁদাবাজি প্রশ্নে, জব ক্রিয়েশন প্রশ্নে, ল অ্যান্ড অর্ডার প্রশ্নে এবং অন্যান্য বিষয়ে তারা অ্যাকচুয়াল পাবলিক অপিনিয়নের দিকে তাকাবে, আরো বেশি পাবলিক অপিনিয়ন হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে টু মানে একটা মানে সেন্ট্রিস্ট একটা গুড গভর্নেন্স দেওয়ার জন্য। এটা আমার মানে কামনা এবং বলতে গেলে ডিমান্ডও আমাদের, এটা আশা, এটা যে আমরা অবজেক্টিভলি পলিটিক্সে মানুষের মুডকে তাকাতে হবে। কারণ এই যে রাইট উইং যে পলিটিক্স এর কথা বললাম, আমাদের সাথে তাদের যায় না বিভিন্ন কারণে, কিন্তু তাদের যে ইনফ্লুয়েন্স, তাদের যে প্রভাব এবং তাদের যে এটা আছে দেশের মধ্যে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং এটাকে আমরা যুক্তি দিয়ে আমরা নাকচ করতে পারবো না। আমরা যতই আলোচনা করি না কেন, উই হ্যাভ টু টেক অ্যাকাউন্ট অফ দ্যাট অ্যান্ড অ্যাডজাস্ট আওয়ার পলিটিক্স অ্যাকর্ডিং টু দ্যাট। হ্যাঁ, ঠিক আছে, এটা বলি আমি শেষ করছি। So thank you, Shafiq, Asif, এবং Khalid. Here is a prediction, or not a prediction, a wish list. হ্যাঁ, সেটা হচ্ছে যে as political junkies, as economists, as policy wonks, these are actually exciting time বাংলাদেশের জন্য, তাই না? So maybe in a few years time would celebrate one of your books or one of our books, যেটা আর কি বাংলাদেশের ট্রানজিশন আমরা কি দেখেছিলাম, অবজেক্টিভ অ্যানালিসিস। অন দ্যাট নোট, আজকের জন্য এখানেই সমাপ্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। And end. No, hang on. Don't want that. Hang on. Don't. We want to stop recording.